ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। সুপারিশে কিছু দলের প্রস্তাবকে গুরুত্ব দেওয়ার দাবি। গণভোটের তারিখে দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। বিএনপি জামায়াত তর্কে জুলাই সনদের আইনি ভিত্তি বাধাগ্রস্ত করা যাবে না, হুঁশিয়ারি এনসিপির। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা। উড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা, সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল। 260 যাত্রীকে নিয়ে ছেড়ে যাচ্ছে বিমানের নতুন ফ্লাইট। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারি। নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন। 1 মাসের রিপোর্ট দেওয়ার নির্দেশ। এবং রোহিঙ্গা সংকটের সমাধান চায় না কিছু দেশ। মিয়ানমার পরিস্থিতির উন্নতি এখন আরও জটিল, মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জুলাই সনদে নোট অব ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডক্টর ইউনূস জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এর ব্যত্যয় হলে দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে জায়গা পেয়েছে 2-1টি দলের প্রস্তাব। এতে ঐক্যের বদলে বিভক্তি বাড়বে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট। বিচার সংস্কারও এই ঘটনায় বিস্মিত বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, নোট অব ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচন যত দেরি হচ্ছে ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণের সঙ্গে প্রতারণা করা। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দলগুলোর যত ঐক্যই হোক, নির্বাচিত সরকার বৈধতা না দেওয়া পর্যন্ত জুলাই সনদ বৈধ হবে না। আমরা ঐকমত্য হলাম বলেই এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় না। ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন। জুলাই সনদ এখন ভোটের কথা বলছে, জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত। এটার ফলে অনেকে ধারণা করতেছে এগুলো কি বুঝে করছে না বুঝে করছে, আমরা বুঝি না। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন যে জুলাই সনদ সব দল স্বাক্ষর করেছে তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। যে দলিলটা ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হুবহু ওখানে নেই। আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলনরত 8 দলের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দাবি পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন জোট নেতারা। এদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচন নিয়েই শঙ্কা দেখা দেবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে 4 ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল।
ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন, গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতি উত্তরণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণে পঞ্চম ধাপে নভেম্বরের শুরু থেকেই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তর্ক বিতর্ক করে জুলাই সনদের আইনি ভিত্তিকে বাধাগ্রস্ত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। দলটি বলছে, সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ না জেনে সই করে ভুল করেছে বিএনপি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, গণভোটের বিষয়ে জামায়াতের মতো কঠোর নয় তারা। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক জানান, গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে। সেই আদেশের স্বাক্ষর করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের সামনে একটি ড্রাফট উপস্থাপন করতে হবে, তবে সেটা আইন মন্ত্রণালয় ঘুরে আসুক এমনটা চায় না এনসিপি। ডক্টর ইউনূস, যিনি এই গণঅভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন। জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত, সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে। প্রশ্নের জবাবে জানান, গণভোট নিয়ে জামাতের মতো কঠোর অবস্থান নেই এনসিপির। যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড, তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না। ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে, যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এটা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। বিএনপির সমালোচনা করে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদে স্বাক্ষর করা ভুল ছিল দলটির, এখন তার মাসুল দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছেও গিয়েছিলাম। সো এই জন্য হলো, যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন। এ সময় শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে পরবর্তী পরিস্থিতি নিয়ে ভাববার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু ভয়াবহ হবে আপনাদের সামনে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গুলশানে এমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটির এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না, কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন রিজওয়ানা হাসান।
প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, যতই চ্যালেঞ্জ হোক সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। সরকার নির্বাচন চাই কিনা? সরকার নির্বাচন চায়। সরকার ইলেকশন কমিশনকে তার এই উদ্দেশ্যের কথা জানিয়েছে কিনা? জানিয়েছে। ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করেছে কিনা? করেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন করা শুরু করেছে কিনা? জামাত সহ সকলেই করেছে। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। বিচার বিভাগ নিয়ে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টা সহ উপদেষ্টাদের সতর্ক থাকা উচিত বলে মনে করে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আইন উপদেষ্টার কথায় মনে হচ্ছে বিচার বিভাগ এখনও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়নি। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাইকোর্টের একটি একদিনে 800 জামিন হয়েছে বলে মন্তব্য করেছিলেন আসিফ নজরুল। যারা বলছেন 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে, তাদের এ ধরনের মন্তব্য উদ্ভট বলেও জানান ব্যারিস্টার কায়সার কামাল। আসিফ নজরুল সাহেবের এই কথা আমরা কেন জানি শঙ্কিত। আসলে এক্সিকিউটিভ জুডিশিয়ারিটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায় কিনা। জনাব আসিফ নজরুল সাহেবের বক্তব্য প্রতিধ্বনিত হচ্ছে ফেসিস্ট রেজিম ইতিপূর্বে এই ধরনের বক্তব্য মহামান্য হাইকোর্ট সম্পর্কে বলেছিলেন, যা অত্যন্ত দুঃখজনক। যারা বলছেন 270 দিনের মধ্যে অটোমেটিকলি এটা সংবিধানের অংশ হবে, আমার মনে হয় তারা সাংবিধানিক প্রথা এবং পার্লামেন্টারি প্রসিডিউর ব্যাপারে আরেকটু ওয়াকিবহাল হয়ে এই ধরনের কথা বলা উচিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এর আগে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আরেক আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে, যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 20তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দেন 2 জন। পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় গত 21 আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি 16 জন। তাদের মধ্যে গ্রেফতার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে শেখ আফজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। মেট্রো রেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিহতের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। গত রোববার রাজধানীর ফার্ম গেটে মেট্রো রেলের একটি পিলারের উপর থেকে বিয়ারিং প্যাড করে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। বছরখানেক আগেও মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কায় লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল 10:35 ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল, তবে দুর্ঘটনার কারণে শিশুসহ 260 জন যাত্রীকে নিয়ে আটকে পড়ে। কর্তৃপক্ষ জানায় BG202 ফ্লাইটের বোয়িং 787 ড্রিম লাইনার বিমানটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি উড্ডয়ন করতে পারবে কিনা তা জানতে এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। দুপুর 2:30টায় বিকল্প আরেকটি বিমানে যাত্রীদের সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে প্রায় 4.5 ঘন্টা বিলম্ব এখন পর্যন্ত ছেড়ে যায়নি। লন্ডনে যাওয়ার কথা ছিল যে বিমানটি 747 BG202 বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন। এখনও যে 262 জন যাত্রী শিশুসহ যাত্রীদের নিয়ে যাওয়ার কথা ছিল। আমার ডানে যেই বিমানটি দেখা যাচ্ছে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি যাওয়ার কথা ছিল লন্ডনে, কিন্তু সেইটি বোর্ডিং ব্রিজের সাথে ধাক্কা লাগা, ইঞ্জিনে ধাক্কা লাগা সামান্য ক্ষত হয়, সেই কারণেই সেটি বাতিল করা হয়। বাতিল করার পরে 2:45 দিকে 1:40 দিকে পার্শ্ববর্তী যে বিমানটি দেখা যাচ্ছে একই পরিসর সুপরিসর বিমান সেইটি আনা হয়েছে এবং সেইটির মধ্যে যাত্রী উঠানো হয়েছে এবং কিছু সময় পরে, যদিও আরেকটার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি। আনুষ্ঠানিকতা যেগুলো আছে সেগুলো সম্পন্ন করা হয়েছে। যে যাত্রীরা সেই আগের বিমান থেকে নেমে গিয়েছিল তাদেরকে আবার এই বিমানে উঠানো হয়েছে এবং উঠানোর পরে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে। সেই লাগেজও আগের বিমান থেকে এই লাগেজে তোলা হয়েছে। সবকিছু মিলে বলা যায় কিছু সময়ের মধ্যেই আমাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন কিছু সময়ের মধ্যেই এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতিমধ্যে 4.5 ঘন্টা যাত্রীরা এখানেই বিমানবন্দরে অবস্থান করছে। তার পরবর্তীতে কখন ছেড়ে যাবে এখন পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না। যদিও পরিচালক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক আমাকে বলেছেন যে কিছু সময়ের মধ্যে ছেড়ে যাবেন। তিনি আগে আমাকে বলেছিলেন আরেকটার মধ্যে ছেড়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত সেই ছেড়ে যাওয়ার আপাতত যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার আমরা দেখতে পাচ্ছি। তবে যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন পরিবহনের যে গাড়িগুলো রয়েছে, পরিবহনের সেই বিভিন্ন স্কেলের গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো যখন সবগুলো সরে যাবে তখন আমরা মনে করতে পারবো যে হয়তো এই বিমানটি ছেড়ে যাবে, হয়তো 5 ঘন্টাও বিলম্ব লেগে যেতে পারে। যখন এই বিমানটি ছেড়ে যাবে লন্ডনের উদ্দেশ্যে তখনই আমরা সবাই সংবাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। মোটামুটি এই ছিল যে বিমানের যে প্রায় 5 ঘন্টা বিলম্বে লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করে দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নির্বাচিত সরকার এলে তিস্তা প্রকল্পের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধান হোক কিছু দেশ ও সংস্থা চায় না বলে অভিযোগ করেন রাষ্ট্রদূত। 24 অক্টোবর ট্রাম্প প্রশাসন মনোনীত ঢাকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসনের শুনানিতে বলেছিলেন প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে। বিষয়টিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের চিত্র তুলে ধরেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দেশের জন্য উদ্বেগের নয়। যেহেতু আমরা ব্যালেন্স মেইনটেইন করি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এবার জবাব দিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতের সংগঠন AOF এর এক আলোচনায় ওয়াং ইয়েন বলেন বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করবে না। পরাশক্তির দেশ নিজেদের দায়িত্ব ভুলে স্বার্থ নিয়ে ব্যস্ত বলেও অভিযোগ তার। China policy is support Bangladesh to be more independent, more powerful in its own capacity. So you are not necessarily to listen to or dictated by any foreign countries. So that is our policy. তিস্তা প্রকল্প নিয়ে প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত সরকার আসলে বিষয়টির সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Now, unfortunately, due to the tension between two major countries in the South Asia, it has been dormant for the last 15 or 16 years. রোহিঙ্গা সংকট সমাধান হোক কিছু দেশ সংস্থা তা চায় না বলে অভিযোগ করেন ইয়াও ওয়েন। Bangladesh, Myanmar to sit down to talk to each other
many on Rohingya issues, but it goes beyond to bilateral cooperation. And as far as minority concerned, Myanmar is also willing to improve its relations with Bangladesh and other regional countries. So China, we are ready to provide this, platform. এ সময় সুষ্ঠু রোহিঙ্গা প্রত্যাবাসনের আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত। This year, and we are going to have more. রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহী নগর ভবনের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিক্ষোভ করছেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা। সকালে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকদের। অভিযোগ, অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়িয়ে কয়েক মাস আগে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে দক্ষ শ্রমিক কর্মচারীদের দৈনিক 750 টাকা ও অদক্ষদের 700 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে, কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন তা বাস্তবায়ন করেনি। বর্তমানে মজুরি 484 টাকা পান বলে জানান শ্রমিকরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সময় সংবাদে আরও থাকছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও বর্বর হামলা ইসরায়েলের। 24 শিশুসহ নিহত অন্তত 90, আহত অর্ধ শতাধিক। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। রাজনৈতিক সদিচ্ছার অভাবে ব্লু ইকোনমি কার্যক্রম শুধু পরিকল্পনায় আটকে আছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় 20 মিলনায়তনে নেভিগেটিং দ্য ব্লু ইকোনমি ওশান রিসোর্সেস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শিরোনামের সেমিনারে এ মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দর কাউকে দেয়া হচ্ছে না, ব্যবস্থাপনায় অপারেটর নিয়োগ দেয়া হবে মাত্র। পলিউশন, ব্লু ওয়াটার, এগুলো কথা বলেন। ব্লু ওয়াটারের বিশাল পেপার আছে, আপনি দেখবেন যে প্রত্যেক ইন্টেলেকচুয়াল টক অ্যাবাউট ব্লু ওয়াটার, আমাদের নেভি উইল টক অ্যাবাউট ব্লু ওয়াটার। অনেক স্টেপ নিতে পারতাম। সমস্যাটা হচ্ছে ওখানে আমরা একটা অ্যানাউন্স করি, করার পরে হইতে পড়ে যায়, সেটা নিয়ে আমরা অত্যন্ত বাহবা করি, তারপরে দেখবেন হলো আগাচ্ছি না। দ্যাট ইজ পলিটিক্যাল উইল। এক এনআইডির বিপরীতে থাকবে না 10টির বেশি সিম। 1 নভেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনের সংস্থাটির চেয়ারম্যান জানান, অতিরিক্ত সিম থাকলে ইচ্ছে মতো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা। একটা ড্রাইভ নেওয়া হয়েছে সিম সংখ্যা গ্রাহক প্রতি, মানে এনআইডি প্রতি 10টাতে নামিয়ে নিয়ে আসার। এটা আজকে হচ্ছে শেষ সপ্তাহ ভলান্টারিলি ডিঅ্যাক্টিভেট করার মতো। 1 নভেম্বর থেকে অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। এটা চলতে থাকবে ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের ধারণা, আমাদের প্রত্যাশা, এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে ডিসেম্বরের শেষ নাগাদ একটা এনআইডির এগেনস্টে 10টার বেশি সিম আর মার্কেটে থাকবে না। এটা আমরা করে ফেলতে পারবো, কিন্তু এটাই শেষ না, এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আমরা ধাপে ধাপে এই মোবাইল সিমের সংখ্যা আরও নামিয়ে নিয়ে আসবো। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। পটুয়াখালীতে শীত কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা, দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গৃহকর্তাকে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। অবশ্য পুলিশ বলছে জড়িতদের ধরতে চলছে তদন্ত। এদিকে যশোরের নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুর মারা গেছেন। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। চোখের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাত, প্রাণ গেল গৃহকর্তার। মঙ্গলবার রাতে পটুয়াখালী সদরের শেহাকাটি গ্রামে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক মোশাররফ খান ও তার পরিবার। মধ্যরাতে শীত কেটে মাটির ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে মেয়ে চিৎকার দিলে বাবা মোশাররফ ছুটে যান। এ সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যিনি ছিল উনি অত্যন্ত এলাকার খুব ভালো লোক ছিল। তারা মেরে ফেলার উদ্দেশ্যে আসছে, আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। আমার বাবার নির্দোষী মানুষ নাই করছে, এর ফাঁসি চাই আমরা। ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক, যাই হোক আপনারা এইটা করবে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ড এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কিভাবে ঘটেছে
এই বিষয়টা তদন্ত করে বের করতে হবে। এদিকে একই রাতে যশোরের ঝিকরগাছায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শাশুড়ি সহ আরও 4 জন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোহন মোল্লা ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। ব্যর্থতা ভুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় টি-20তে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। শামীমের জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে, ফিরতে পারেন শেখ মেহেদী ও শরীফুল। ম্যাচের আগের দিন হোটেলেই জিম আর রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। সাগরিকায় ম্যাচ শুরু আজ সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় তামিম হোসেনের ম্যাচ প্রিভিউ। টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলটার সাফল্যের কথা কে না জানে। সেই দলটাই যেন এখন নিজেদের হারিয়ে খুঁজছে। তাই তো প্রথম জয়ের পরও পুরোপুরি স্বস্তি ফেরেনি ক্যারিবিয়ান শিবিরে। ম্যাচ শেষ হওয়ার 12 ঘন্টা পরেই হাজির অনুশীলনে। ভালোকে আরও ভালো করতে মরিয়া উইন্ডিজ। ভুল ত্রুটি শোধরানো আর বেঞ্চে থাকাদের তৈরি করতে এদিন প্রস্তুতিতে ক্যারিবিয়ানদের 7 জন। হেড কোচ তাদের নিয়ে ঘন্টা 2 করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। অন্যদিকে টাইগারদের প্রথম ম্যাচের ধাক্কাটা ছিল বেশ বড়। ব্যাটিং সহায়ক উইকেটে সাইফ লিটনদের অসহায় আত্মসমর্পণ, টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরমেন্স। সেখান থেকেই এবার সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন। যদিও ম্যাচের আগের দিন মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ। হোটেলেই মিটিং, সুইমিং আর জিম করে সাকিব তামিমরা পার করেছেন দিন। তবে সিরিজে টিকে থাকার ম্যাচে একাদশে আসবে একাধিক পরিবর্তন। 3 ওয়ানডে ও প্রথম টি-20 খেলা মুস্তাফিজ পেতে পারেন রেস্ট। তাসকিনকে নিয়েও আছে সেই একই ভাবনা। কম্বিনেশনে 3 স্পিনারের সাথে 2 পেসার থাকতে পারেন। শামীমের জায়গায় জাকির আলীকে ফেরানোর সম্ভাবনাটাও জোরালো। প্রথম ম্যাচ শেষেই প্রিয় শিষ্যকে নিয়ে লম্বা সময় অনুশীলন করিয়েছেন সালাউদ্দিন। বোঝানোর চেষ্টা করেছেন তার ভুলগুলো কোথায়। এর আগে টানা 4 সিরিজ জয়ে এই ফরম্যাটে টাইগাররা দেখাচ্ছিল বড় স্বপ্ন, কিন্তু এবার ঘরের মাঠেই সিরিজ হারের সামনে লিটনের দল। তবে সিরিজে বাঁচা মরার ম্যাচে চাইবে সেরা ছন্দ ফিরে পেতে। লক্ষ্য থাকবে টস জিতে ব্যাটিংয়ে বড় স্কোর তুলতে। সেটাই হতে পারে জয়ের পথ। তবে সাগরিকার উইকেটে স্পিনারদের ভূমিকা এবারও গুরুত্বপূর্ণ। ভালোর চেয়ে আরও ভালো হতে ম্যাচের পরদিনও ঘাম জড়িয়েছেন ক্যারিবিয়ানরা, আর দিনটা এই হোটেলে বসেই কাটিয়েছে টাইগাররা। এখানে বসেই হয়তো আঁকছে সিরিজে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা। চট্টগ্রাম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। সুপারিশে কিছু দলের প্রস্তাবকে গুরুত্ব দেওয়ার দাবি। গণভোটের তারিখে দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। বিএনপি জামায়াত তর্কে জুলাই সনদের আইনি ভিত্তি বাধাগ্রস্ত করা যাবে না, হুঁশিয়ারি এনসিপির। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা। এবং উড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা, সিলেটের লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল। 260 যাত্রীকে নিয়ে ছেড়ে যাচ্ছে বিমানের নতুন ফ্লাইট। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাইসা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।